চলুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা নিয়ে আমরা সবাই হয়তো জানি কিন্তু এর পেছনের গল্পটা একেবারেই অজানা। ১৯৬৩ সালের ২৮ আগস্ট ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের সেই আইকনিক আই হ্যাভ আ ড্রিম ভাষণ। ২.৫ লাখ মানুষের সামনে দেওয়া সেই ঐতিহাসিক মুহূর্ত শুধু কোনো সাধারণ ঘটনা ছিল না। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই জায়গাটাতেই আলো ফেলব। এই ভাষণের পেছনের চমকপ্রদ ইতিহাস, এর সম্পূর্ণ অপ্রত্যাশিত আইনি দিক আর আজকের সমাজের প্রকৃত প্রভাবটা আসলে কি, সবকিছুই আমরা আজ খুব কাছ থেকে খতিয়ে দেখব। আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। স্বপ্নের শিকড়, সেই তাৎক্ষণিক ঐতিহাসিক মুহূর্ত, মুক্তির বাণী, স্বপ্নের কপিরাইট এবং সবশেষে ঠিক ৬০ বছর পর আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো চলুন শুরু করা যাক। পর্ব ১, স্বপ্নের শিকড়, অর্থাৎ এই আমেরিকান স্বপ্নের বিকাশটা আসলে কিভাবে হলো। অনেকেরই হয়তো ধারণা ১৯৬৩ সালের অগাস্টের সেই বিখ্যাত ভাষণটি বুঝি ওই দিনই হঠাৎ করে শূন্য থেকে তৈরি হয়েছিল, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ডক্টর কিং বছরের পর বছর ধরে তার এই আমেরিকান ড্রিম ধারণাটিকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৯৫৭ সালে তিনি প্রথমবারের মতো পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ধ্বনি বেজে ওঠার কথা বলেছিলেন। তারপর ১৯৫৯-এ অপূর্ণ আশা নিয়ে দিলেন একটি গভীর ধর্মোপদেশ। ১৯৬০ সালে NAACP এর সম্মেলনে সরাসরি আমেরিকান ড্রিম শব্দটি ব্যবহার করলেন। আর জানেন, ওয়াশিংটনের সেই মূল ভাষণের ঠিক ২ মাস আগে ডেট্রয়েটের এক সমাবেশে প্রায় ১.৫ লাখ মানুষের সামনে তিনি ঠিক একই ধরনের কথা বলেছিলেন, যেখানে স্পষ্ট উচ্চারিত হয়েছিল, আজ বিকেলে আমার একটি স্বপ্ন আছে। মানে মূল ভাষণের আগে এই পুরো ধারণাটাই আসলে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটু একটু করে পরিশীলিত হয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, তাৎক্ষণিক ঐতিহাসিক মুহূর্ত, কিভাবে পুরো বিষয়টা একটা স্বতঃস্ফূর্ত মোড় নিল। দিনটা ছিল ১৯৬৩ সালের ২৮ আগস্ট। চারপাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা কি জানেন? ওই দিন মঞ্চে যা ঘটেছিল তার একটা বড় অংশই আসলে পূর্ব পরিকল্পিত ছিল না। সেই সময়ের অহিংস আন্দোলনগুলো সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এই যেমন ফ্রেডরিক ও শোয়ার্জ জুনিয়র। সে সময় আইনে ছাত্র থাকা অবস্থায় তিনি উপলব্ধি করেছিলেন ডক্টর কিং কিভাবে কৃষ্ণাঙ্গদের এই স্বাধীনতা সংগ্রামকে সরাসরি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে মিলিয়ে দিচ্ছেন, যেখানে বলা হচ্ছে সকল মানুষ সমানভাবে সৃষ্ট। এই স্লাইডটা দেখলে পুরো ভাষণের দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ আমাদের চোখে পড়বে। একদিকে ছিল একদম গুছিয়ে তৈরি করা পাণ্ডুলিপি, যা ডক্টর কিং তার উপদেষ্টা ক্ল্যারেন্স জোন্সের সাথে মিলে আগের দিন রাত ৩:৩০ পর্যন্ত জেগে চূড়ান্ত করেছিলেন। এই অংশে কৃষ্ণাঙ্গদের অধিকার না পাওয়ার বিষয়টিকে একটা অপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ নোট বা বাউন্স হওয়া চেকের সাথে তুলনা করা হয়েছিল। কিন্তু অন্যদিকে ছিল এক সম্পূর্ণ তাৎক্ষণিক আবেগঘন মুহূর্ত। একটা অবাক করা তথ্য দিই, ডক্টর কিং যখন ভাষণ দিচ্ছিলেন হঠাৎ তার মনে হলো দর্শকরা যেন এই প্রস্তুতকৃত কথায় ঠিকমতো সাড়া দিচ্ছে না। ব্যাস, তিনি পাণ্ডুলিপি সরিয়ে রাখলেন আর সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তার সেই বিখ্যাত স্বপ্নের কথা বলতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে পাণ্ডুলিপি সরিয়ে রাখার পেছনে কারণটা কি ছিল? এই চমকপ্রদ তথ্যটা হয়তো অনেকেরই অজানা। কিংবদন্তি গসিপ সঙ্গীতশিল্পী মাহালিয়া জ্যাকসন, যিনি সেদিন মঞ্চে ঠিক ডক্টর কিংয়ের পাশেই দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ পেছন থেকে চিৎকার করে বলে ওঠেন, মার্টিন, তাদের সেই স্বপ্নের কথা বলো। হ্যাঁ, মাহালিয়া জ্যাকসন এর আগে ডক্টর কিংয়ের মুখে ওই স্বপ্নের কথা শুনেছিলেন, তার ওই একটামাত্র স্বতঃস্ফূর্ত বাক্য। সেটাই ডক্টর কিংকে অনুপ্রাণিত করেছিল পাণ্ডুলিপির গণ্ডি পেরিয়ে ইতিহাস রচনা করতে। আমাদের তৃতীয় পর্ব, মুক্তির বাণী, যা পরবর্তীতে পরিণত হয়েছিল এক সার্বজনীন সঙ্গীতে। মাহালিয়া জ্যাকসনের সেই ডাকের পর ডক্টর কিং যা বলেছিলেন তা গত ৬ দশক ধরে সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। অবশেষে মুক্ত, অবশেষে মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা অবশেষে মুক্ত। এই কথাগুলো কিন্তু নিছক কয়েকটা শব্দ নয়, এগুলো ছিল তার আগের সমস্ত ধর্মোপদেশ আর ভাষণের এক অপূর্ব সংমিশ্রণ। এটা এমন একটা সার্বজনীন আশার সঙ্গীতে পরিণত হয়েছিল যা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ইহুদি, প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক, সবাইকে এক সুতোয় গাঁথার এক অভাবনীয় আহ্বান ছিল এটি। এখান থেকে আমাদের আলোচনার মোড় একদম ঘুরে যাচ্ছে। পর্ব ৪, স্বপ্নের কপিরাইট, আইনি লড়াই। এতক্ষণ তো আমরা ঐতিহাসিক এক রোম্যান্টিসিজমের মধ্যে ছিলাম, তাই না? এবার একেবারে ভিন্ন আর কিছুটা রূঢ় এক বাস্তবতার দিকে তাকানো যাক। সার্বজনীন মুক্তির এই বাণীগুলোকে ঘিরে এমন এক কড়াকড়ি আইনি বাস্তবতা রয়েছে যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। ব্যাপারটা হলো, ওই ঐতিহাসিক ভাষণ দেওয়ার পরপরই বিভিন্ন কোম্পানি এর অডিও রেকর্ডিং বিক্রি করতে শুরু করে দেয়।
মিস্টার মায়াস্ট্রো ইনকর্পোরেটেড আর 20th সেঞ্চুরি ফক্স রেকর্ডসের মতো প্রতিষ্ঠানগুলো যখন বাণিজ্যিকভাবে এগুলো বিক্রি শুরু করল, তখন ডক্টর কিং এবং তার আইনজীবীরা এর কপিরাইট দাবি করে সোজা মামলা ঠুকে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমনকি এই কপিরাইট সুরক্ষিত করার জন্য ডক্টর কিং নিজে একটি জবানবন্দিতে স্বাক্ষরও করেছিলেন। মানে দাঁড়াচ্ছে, যে ভাষণটি সবার মুক্তির কথা বলেছিল তা একদম শুরু থেকেই আইনি কাঠামোর ভেতর আটকা পড়ে যায়। আর এখন এই স্লাইডে যে সংখ্যাটা দেখছেন, এটাই সবচেয়ে বড় বিস্ময়। 2058। যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের মেয়াদ বৃদ্ধির কারণে এই সম্পূর্ণ ভাষণটি 2058 সালের আগে পাবলিক ডোমেইনে বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে না। ভাবা যায়, একটা ভাষণ যা পুরো পৃথিবীর মানুষের মুক্তির জন্য দেয়া হয়েছিল, তার শতাব্দীরও বেশি সময় ধরে নিছক আইনি বেড়াজালে আবদ্ধ থাকবে। ফোর্ডহ্যাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল জার্নাল ঠিক এই আয়রনি বা বিড়ম্বনাটিকেই খুব সুন্দরভাবে সামনে এনেছে। কিং এস্টেট অত্যন্ত কঠোরভাবে এই লাইসেন্সিং নিয়ন্ত্রণ করে এবং এর জন্য বিপুল অর্থ দাবি করে থাকে। এর ফল কি হচ্ছে? স্কুল, গবেষক বা সাধারণ মানুষ কেউই কখনোই এর পুরো অংশ ব্যবহার করতে পারে না। বাধ্য হয়ে সবাইকে শুধু ছোট ছোট খণ্ডাংশ দেখেই সন্তুষ্ট থাকতে হয়। সার্বজনীন অধিকারের প্রতীক হয়ে ওঠা একটা ভাষণ সবার কাছে উন্মুক্ত না থাকাটা সত্যি এক বিশাল আয়রনি, নয় কি? এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব 5, 60 বছর পর, স্বপ্নের মূল্যায়ন। সেই 1963 সালের পর আজ 60 বছরেরও বেশি সময় কেটে গেছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এই ডেটাগুলো একটু খেয়াল করা যাক। এটা বর্তমান আমেরিকান সমাজের একটা স্পষ্ট চিত্র তুলে ধরে। জরিপে দেখা যাচ্ছে 52% মানুষ মনে করেন জাতিগত সমতা নিশ্চিত করার প্রচেষ্টা এখনও যথেষ্ট দূর এগোয়নি। অন্যদিকে 27% মনে করেন অবস্থা মোটামুটি ঠিক আছে, আর 20%-এর মতে এই প্রচেষ্টা প্রয়োজনের চেয়েও বেশি দূরে গিয়ে গেছে। ডেটা থেকে একেবারে পরিষ্কার যে সমাজ এখনও কতটা গভীরভাবে বিভক্ত। আর যারা মনে করেন প্রচেষ্টা যথেষ্ট হয়নি, তাদের মধ্যে প্রায় 58%-রই ধারণা যে তাদের জীবদ্দশায় এই সমতা আসা প্রায় অসম্ভব। জরিপে আরও একটা জিনিস খুব স্পষ্টভাবে উঠে এসেছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং তরুণ সমাজ মনে করেন সমাজের গভীরে প্রথিত কিছু ব্যবস্থাকে একেবারে গোড়া থেকে নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। যেমন 44% মানুষ মনে করেন কারাবাস বা প্রেজেন্ট সিস্টেমকে নতুন করে গড়া উচিত। এছাড়া 38% মানুষ পুলিশিং ব্যবস্থা এবং 37% মানুষ বর্তমান রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। এই পরিসংখ্যানগুলো কিন্তু আমাদের একটা বড় বার্তা দিচ্ছে, কাঠামোগত বৈষম্য নিয়ে এখনও মানুষের মনে প্রবল অসন্তোষ রয়েই গেছে। সমতা আদায়ের জন্য প্রতিবাদের ধরনটা কেমন হওয়া উচিত তা নিয়েও কিন্তু বর্তমান সমাজে বেশ বড়সড় বিভেদ রয়েছে। ডক্টর কিং তার সময়ে অহিংস হলেও এমন অনেক আন্দোলন করেছিলেন যা সরাসরি বাধার সৃষ্টি করত। কিন্তু আজকের দিনে জরিপ দেখাচ্ছে যে 70% মানুষ কেবল সেই ধরনের পদযাত্রাকেই সমর্থন করেন যা সাধারণ জনজীবনকে ব্যাহত করে না। 59% মানুষ বয়কট সমর্থন করলেও মাত্র 39% মানুষ সিট-ইন বা অবস্থান ধর্মঘট মেনে নিতে প্রস্তুত। রাস্তা অবরোধ করা বা সম্পত্তির ক্ষতিসাধনকে সমর্থন করেন এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। সহজ কথায়, ডক্টর কিং আজ সর্বজনীনভাবে সম্মানিত হলেও তিনি নিজের যে ধর্মের সরাসরি প্রতিবাদী কৌশল ব্যবহার করেছিলেন তা নিয়ে আজকের জনমত কিন্তু বেশ দ্বিধাবিভক্ত। তাহলে সব শেষে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এখানেই থেকে যায়। উপাত্তগুলো আমাদের পরিষ্কার দেখাচ্ছে যে সমতার সংগ্রাম আজও শেষ হয়নি। সেই বিখ্যাত স্বপ্ন আজও অনেকটাই অসম্পূর্ণ। কিন্তু যে শব্দগুলো মানুষকে প্রথমেই স্বপ্ন দেখতে শিখিয়েছিল, অধিকারের জন্য লড়তে অনুপ্রাণিত করেছিল, সেগুলোকে 2058 সাল পর্যন্ত কঠোর কপিরাইট আইনের আড়ালে তালাবদ্ধ করে রাখাটা কি আসলেই যুক্তিসঙ্গত? একটা অসম্পূর্ণ স্বপ্ন পূরণের পথে এই শব্দগুলোর যে অভাবনীয় শক্তি হতে পারত, আইনি বিধিনিষেধ কি সে সম্ভাবনা কি বাধাগ্রস্ত করছে না? এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় ভাবনার বিষয়। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।